আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব এটা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে টেক কোয়েশ্চেন্স অথবা অন্য নামে ডাকে যে কোয়েশ্চেন টেক। এখানে টেক কোয়েশ্চেন্স অথবা কোয়েশ্চেন টেক একই কথা, এক এক বইতে এক একভাবে লেখা আছে বা ডাকা হয়। এখন প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে অর্থাৎ গ্রামার বইয়ের প্রত্যেকটা ক্লাসেই এই ট্যাগ কোয়েশ্চেনটা রয়েছে। এখন ট্যাগ কোয়েশ্চেন সেটা যে কোনো ক্লাসেরই তুমি ছাত্র হও না কেন, তুমি আজকের এই ক্লাসটা দেখলে তুমি আশা করি ট্যাগ কোয়েশ্চেনের সম্পর্কে অথবা কোয়েশ্চেন ট্যাগের সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ একটা ধারণা চলে আসবে, আর যেটা থেকে তুমি পরীক্ষায় আসলে তুমি খুব ভালোভাবে সেটা অ্যান্সার করতে পারবে। চলো দেখি প্রথমে ট্যাগ কোয়েশ্চেন্স অথবা কোয়েশ্চেন ট্যাগ কাকে বলে। প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ শব্দের আবিধানিক অর্থ কি? জুড়ে দেওয়া, অর্থাৎ বাক্যের শেষে প্রশ্নবোধক সম্মতি বা অসম্মতি জানার জন্য যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে অথবা কোয়েশ্চেন ট্যাগ বলে। আশা করি ট্যাগ কোয়েশ্চেন এখন যদি জিজ্ঞেস করা হয় এটা বলতে কি বোঝায় বা এটা কাকে বলে, আশা করি এখন পারবো। প্র্যাকটিক্যালি যদি দেখি যে আ ট্যাগ কোয়েশ্চেন ইজ আ স্টেটমেন্ট অ্যান্ড কোয়েশ্চেন, এই যে একটু আগে বললাম যে ট্যাগ কোয়েশ্চেন বাক্যের শেষে প্রশ্নবোধক সম্মতি, কি বোধক? প্রশ্নবোধক সম্মতি অথবা অসম্মতি জানানোর জন্য মূলত কি করা হয়? সংক্ষিপ্তভাবে প্রশ্ন জুড়ে দেওয়া হয়। তো এখানে একই কথা বলা হচ্ছে ইংরেজিতে যে আ ট্যাগ কোয়েশ্চেন ইজ আ স্টেটমেন্ট, একটা বিবৃতি প্রকাশ করে, পাশাপাশি শেষে প্রশ্ন কি থাকে, অর্থাৎ প্রশ্নবোধক বা এরকম কোনো উত্তর বা কোয়েশ্চেন থাকে ট্যাগ অর্থাৎ স্টেটমেন্টের পরে। We use tag question is to ask questions to ask for confirmation and to emphasize a statement, যে আমরা ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করি কোনো নিশ্চিত কোনো প্রশ্ন কিংবা কোনো বিবৃতির উপর জোর দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতে আমরা মূলত কী করি? প্রশ্নটা করে থাকি। এখন এই ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা বা গঠনটা কেমন? ট্যাগ কোয়েশ্চেন মূলত পজিটিভে থাকে, সচরাচর কিসে থাকে? পজিটিভ স্টেটমেন্টে থাকে, যেটাকে আমরা হাঁ বোধক বলি, আর এটাকে আমরা মূলত না বোধক করব। অর্থাৎ যদি সেটা হাঁ বোধকে থাকে তাহলে না বোধক হবে, আর যদি না বোধকে থাকে তাহলে সেটা হাঁ বোধক হবে। এখন যখন এই কথাটার আলোকে আমরা একটা উদাহরণ দেখতে পারি যে এক্সাম্পল হিসাবে স্নো ইজ হোয়াইট, যে বরফ কি? সাদা। এখন এখানে এটা হচ্ছে হাঁ আকারে, কি আকারে? হাঁ আকারে। আবার কমার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইজেন্ট ইট, তাই নয়, অর্থটা এমন হচ্ছে, অর্থাৎ আমি একদিকে নেগেটিভও দেখতে পাচ্ছি, আবার অন্যদিকে সেটাকে আমি প্রশ্নবোধক আকারে জিজ্ঞেস করছি, তাই নয় কি? এইভাবে। এখন নিচে লেখা আছে যে সকল ট্যাগ কোয়েশ্চেনের মেইন কনসেপ্টটা কি? এটা একটু দেখি যে সেটা স্টেটমেন্টটা থাকবে, অর্থাৎ শুরুটা থাকবে কি? একটা স্টেটমেন্ট, একটা হাঁ বোধকে। এই যে আমরা এখানে যেটা দেখলাম যে স্নো ইজ হোয়াইট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা বিবৃতি, এটার ভিতরে কোনো না বোধক নেই, এটা একটা হাঁ বোধক। এই কথাটা এখানে বলা হলো। এরপরে হলো যে কোয়েশ্চেনটাকে সেটা কি করব? নেগেটিভ করব। এই যে উত্তরে কি আছে সেটা নেগেটিভে আছে। আবার পাশাপাশি ইন্টারগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধকে কি আমি করলাম? নেগেটিভও আবার ইন্টারগেটিভও, দুটো একত্রে উত্তরের ভিতরে দেওয়া হয়, একদিকে নেগেটিভ একদিকে প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারগেটিভ। এখন আর কি কি? যদি স্টেটমেন্টটা যদি নেগেটিভে থাকে তাহলে সেটা পজিটিভ এবং ইন্টারগেটিভ হবে। দেখো, অর্থাৎ আমি এটা বুঝাতে চাচ্ছি
কোন একটা সেন্টেন্স, যেমন এইখানে উপরে এই অংশটা দিয়ে আরেকটু বুঝিয়ে দিই। স্নো ইজ হোয়াইট, এটা হা বোধকে আছে নেগেটিভ, আবার ইন্টারেটিভ করলাম শেষে। এখন এটা যদি নেগেটিভে থাকে কোনটা, যেমন স্নো ইজ নট হোয়াইট, এরকম যদি নেগেটিভে থাকে তখন আমরা এখানে আর নেগেটিভ দিব না। কি দিব? এখানে শুধুমাত্র ইজ আর ইট দিব। এটা নেগেটিভও হবে না, শুধুমাত্র হাঁ বোধক এবং প্রশ্নবোধক। এখন যেরকম না বোধক প্রশ্নবোধক আছে, যদি এই অংশটা কি থাকে, নেগেটিভে থাকে, তখন এই অংশটা কি হবে? এই অংশটা হবে পজিটিভে, অর্থাৎ অ্যাফার্মেটিভে, আবার পাশাপাশি প্রশ্নবোধকে। ক্লিয়ার আশা করি? হাতে থাকলে না, নাতে থাকলে হ্যাঁ। ওকে, এখানে আরেকটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। যেমন এই অংশটা নেগেটিভে আছে, ইউ ডোন্ট লাইক মি, তুমি আমাকে কি করো না, পছন্দ করো না। এখন উত্তরে গিয়ে সেটা কি হলো? পজিটিভে হলো, পাশাপাশি প্রশ্নবোধক। কিভাবে? ডু ইউ, অর্থাৎ ডু ইউ দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে হাঁ বোধক বোঝাচ্ছে, আবার পাশাপাশি প্রশ্নবোধকও বোঝাচ্ছে। হাঁ বোধক বলতে ডু ইউ, তুমি কি পছন্দ করো, ডু ইউ, তুমি কি পছন্দ করো, এরকম অর্থে আমরা সেটাকে পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ আকারে ধরে নিব। যেহেতু এই অংশটা কিসে আছে? নেগেটিভে আছে। এই অংশটা যদি নেগেটিভে থাকে এটা হাতে হবে, অর্থাৎ পজিটিভে হবে। এই অংশটা যদি পজিটিভে থাকে, এই অংশটা নেগেটিভে হবে। ঠিক আছে? এবার আসো, ট্যাগ কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ট্যাগ গঠনের নিয়মটা কি বা কিভাবে করতে হয়। এখানে স্ট্রাকচার যেটা আছে, প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে এবং কমা বসে, এরপরে কোয়েশ্চেন ট্যাগ বসে, এরপর নোট অফ ইন্টারোগেশন মার্ক। অর্থাৎ আমি প্র্যাকটিক্যালি যদি দেখিয়ে দিই, প্রথমে একটা মানে মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে, মূল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় বা কোয়েশ্চেন ট্যাগটি নেগেটিভ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী করব? যেমন এই অংশটা এখান থেকে হি থেকে শুরু করে দেয়ার পর্যন্ত, মানে কমা পর্যন্ত, এই অংশটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অর্থাৎ অ্যাফার্মেটিভ মানে হচ্ছে কি? পজিটিভ। অর্থাৎ বাংলাতে বলে হাঁ, বাংলাতে কি বলে? হাঁ। ক্লিয়ার? অর্থাৎ হাঁ বোধকে আছে, এটা না বোধকে নেই। এই উত্তরটা আবার কি আছে? না বোধকে আছে। কি আছে? না এবং প্রশ্নবোধক। ঠিক আছে? না এবং প্রশ্ন, এদিক দিয়ে প্রশ্ন করা বোঝাচ্ছে, আবার এদিক দিয়ে নেগেটিভ আকারে আছে। ক্লিয়ার? কি থাকলে, অর্থাৎ এই স্টেটমেন্টটা, এই প্রথম অংশটা যদি পজিটিভে থাকে, হাতে থাকে, তখন উত্তরটা হবে কি? নাতে। আর এটা যদি কি নাতে থাকে, তখন এটা হবে হাতে, পাশাপাশি প্রশ্ন। এটা বোঝাতে চাচ্ছে। এখন আমরা এখানে আরেকটা জিনিস মানে লক্ষ্য করব যে যদি প্রশ্নবোধক যদি না থাকে, তাহলে সেটাকে কি আমরা ট্যাগ কোয়েশ্চেন বলবো না? না, প্রশ্নবোধক অবশ্যই থাকতে হবে। তাহলে গঠনটা কেমন হবে? গঠনটা হবে মানে উত্তরের ক্ষেত্রে গঠনটা, অর্থাৎ এই অংশটার গঠনটা কেমন হবে? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে সাবজেক্ট প্রনাউন, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে সেটার প্রনাউন ফর্ম, তারপর শেষে কোয়েশ্চেন মার্ক। শেষে কি মার্ক? কোয়েশ্চেন মার্ক। যেমন এখানে হচ্ছে ইস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, আর এন অ্যাপোস্ট্রোফি টি অর্থাৎ নট, এই নটটা দেওয়া আছে। এরপরে সাবজেক্ট প্রনাউন, সাবজেক্টের প্রনাউন ফর্ম, অর্থাৎ এখানে হি বসেছে। হি বলতে এই যে হিটা, ক্লিয়ার? এই হিটা এখানে বসেছে, হি এর প্রনাউন ফর্ম, অর্থাৎ সাবজেক্টের প্রনাউন ফর্ম, অর্থাৎ হিটাও মূলত প্রনাউন, হিটাও মূলত কি? প্রনাউন। তো সাবজেক্ট যেটাই থাকুক তার প্রনাউন ফর্মটা এখানে বসাতে হবে। তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্ক এখানে দেওয়া আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, এখানে যে ভার্বটা থাকবে বি ভার্ব বলতে, অর্থাৎ অক্সিলারি ভার্ব বলতে, এখানে যেটা থাকবে এই অক্সিলারি ভার্বটা এখানে কি
চলে আসবে এবং ওইটার পরে আমরা কি দিয়ে দিব নেগেটিভ এই নেগেটিভ শব্দটা লাগিয়ে দিব সেটা তুমি নট পুরোটা না দিয়ে কন্ট্রাকশন দিবে অর্থাৎ শর্ট ফর্মটা দিবে এইভাবে এটা হচ্ছে ফুল ফর্ম আর এটা হচ্ছে কন্ট্রাকশন অর্থাৎ শর্ট ফর্ম ঠিক আছে সংক্ষেপে দিয়ে দিবে এটা হচ্ছে অ্যান্সারের স্ট্রাকচার এরপরে আরেকটা জিনিস দেখিয়ে দিই অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সারটা দেখালাম নেগেটিভ আকারে থাকলে অর্থাৎ এটা যদি মূল সেন্টেন্সটা যদি হাতে থাকে তাহলে নাতে আমরা কিভাবে লিখব সেটা দেখিয়ে দিলাম আর মূল সেন্টেন্সটা যদি নাতে থাকে তাহলে হাতে কিভাবে হবে সেটা দেখিয়ে দিলাম যেমন এটা হচ্ছে না এটা নাতে আছে এখন এটাকে আমরা কি করব হাতে করব প্লাস প্রশ্ন ক্লিয়ার এখন দেখো পিঙ্কি ইজেন্ট গোয়িং দেয়ার যে পিঙ্কি সেখানে যাচ্ছে না পিঙ্কি সেখানে যাচ্ছে না এই পিঙ্কি সেখানে যাচ্ছে না এই কথাটা কিন্তু নাতে আছে এই যে নেগেটিভ আকারে আছে নাতে আছে এখন যদি এই অংশটা পুরোটা কি থাকে স্টেটমেন্ট পুরোটা যদি নাতে থাকে তাহলে উত্তরটা হবে হাতে থাকবে উত্তরটা কি হাতে পাশাপাশি প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে ক্লিয়ার হাতে আছে পাশাপাশি কিতে আছে প্রশ্নতেও আছে এই কথাটা বলা হচ্ছে অর্থাৎ একটা সেন্টেন্সের দুই ধরনের কি হয় মানে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে দুই ধরনের গঠন হয় একটা হাতে থাকলে না আবার আরেকটা নাতে থাকলে হ্যাঁ ঠিক আছে এখন আসো একটা বিশেষ নোট আছে নোটটা কি নোটে বলা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্টটি সর্বদা প্রোনাউন হয় কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট যেটা থাকবে সেটা সর্বদা কি হয় প্রোনাউন হয় এই প্রোনাউনগুলো হতে পারে এক্সাম্পল হিসাবে হি শি দে উই ইউ আই এগুলো হচ্ছে প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের চারটা যারা জানে তারা বুঝতে পারবে এরপর বলা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ গঠনে যেই সব অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় কোয়েশ্চেন ট্যাগ গঠনে যেই সব অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় সেগুলো অপারেটর বা সহকারী ক্রিয়া বলে এই কোয়েশ্চেন ট্যাগগুলোকে মানে কোয়েশ্চেন ট্যাগে যে সমস্ত অক্সিলারি ভার্ব ব্যবহার হয় এগুলোকে হেল্পিং ভার্ব বলা হয় হেল্পিং ভার্ব বলা হয় এটা মনে রাখবে আবার অন্যদিকে কোঅপারেটিং ভার্ব বলা হয় এখন প্রত্যেকটা এক একটা কি অপারেটর এটা আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু এগুলো এক এক ধরনের সহযোগী হিসাবে কাজ করে সেই জন্য এগুলো এক একটা কি অপারেটর তো এই কারণে মূলত ট্যাগ কোয়েশ্চেনকে মানে এই দিকগুলো মাথায় রেখে মূলত আমাদেরকে সমাধান করতে হবে এখন প্র্যাকটিক্যালে অক্সিলারি ভার্বগুলো কি কি হতে পারে এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে সেটা হচ্ছে যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার শেল উইল উড শুড ক্যান কুড মে মাইট মাস্ট হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাস ডিড অট ডেয়ার নিড ইত্যাদি অনেক ধরনের কি আছে অক্সিলারি ভার্ব আছে তবে সচরাচর যেগুলো বেশি ব্যবহার হয় সেন্টেন্সের ভিতরে এগুলো তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে এখন আসো নেগেটিভ কোয়েশ্চেন ট্যাগে ব্যবহৃত অক্সিলারি ভার্বগুলো কন্ট্রাক্টিভ ফর্ম ব্যবহৃত হয় এই যে একটু আগে বললাম কন্ট্রাকশন অর্থাৎ শর্ট ফর্মটা ব্যবহার করা হয় শর্ট ফর্মটা এই অংশটাকে বলা হয় শর্ট ফর্ম এটাকে বলা হয় কন্ট্রাক্টিভ ফর্ম ঠিক আছে কিন্তু এই অংশটাকে বলা হয় না ঠিক আছে এটা অর্থাৎ শর্ট ফর্মটাকেই মূলত কন্ট্রাক্টিভ ফর্ম বলা হয় ক্লিয়ার এখন আসো কন্ট্রাক্টিভ ফর্ম এখানে কিভাবে ব্যবহার করতে হবে সেটা একটু নির্দেশনা দিয়েছে সেটা একটু দেখি যেমন কন্ট্রাক্টিভ ফর্ম নিয়ে কিছু নির্দেশনা হি প্লেস ফুটবল এখন এটা আছে পজিটিভে তো আমি উত্তরটা নেগেটিভে দিব ডাজেন্ট হি এটা হয়েছে তবে কন্ট্রাক্টিভ ফর্ম যেহেতু আমি শর্ট ফর্মে দিই নাই অর্থাৎ কন্ট্রাক্টিভ ফর্মে দিই নাই ফুল ফর্মে দিয়ে ফেলছে তাহলে সেটা হয়নি কারণ ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে বা কোয়েশ্চেন ট্যাগে সবসময় কন্ট্রাক্টিভ ফর্ম অথবা শর্ট ফর্মটা কি হয় ব্যবহার করা হয় এইভাবে
ক্লিয়ার? এটাকে এই ডাজ নট শব্দটাকে আমরা এভাবে লিখব, আর এভাবে লিখলে এটাকে বলে কন্ট্রাক্টিভ ফর্ম। ক্লিয়ার? বা শর্ট ফর্ম। আর সবগুলো কিন্তু বরাবরে রয়ে গেছে। নিচের সেন্টেন্সটা একটা উদাহরণ দিই, যেমন শি ওয়াজ অ্যাংরি, সে কি ছিল? রাগান্বিত ছিল। তো এটাকে আমি ইজ নট শি দিলে হবে না, এটা বলতে হবে ইজেন্ট শি। ইজেন্ট শি, যেটা আমরা ওয়াজেন্ট শি। ওয়াজেন্ট শি, যেহেতু এখানে কি আছে? অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, সেজন্য এখানে ইজ হবে না, এখানে হবে কি? ওয়াজ। এই জন্য এটা ক্রস। তাহলে শর্ট ফর্মটা কি হবে? ওয়াজেন্ট শি। ওয়াজেন্ট শি, এটাকে কন্ট্রাক্টিভ ফর্ম বলা হয়। এখন আসো ট্যাগ কোয়েশনের নিয়মটা কি। ট্যাগ কোয়েশন করতে হলে মূলত মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, অর্থাৎ মূল সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। দুই হচ্ছে মূল সেন্টেন্সের শেষে কমা থাকবে। এই যে কমা, মূল সেন্টেন্সটার কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই, এটা শেষে, মূল সেন্টেন্সটার শেষে একটা কমা আছে। প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর হচ্ছে ট্যাগ কোয়েশন এর সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্সের সাবজেক্ট এর প্রোনাউন হবে, অর্থাৎ এখানে মূল সেন্টেন্সটার, এটা হচ্ছে মূল সেন্টেন্স, কোথায়? এই হাসান থেকে বয় পর্যন্ত, এটা হচ্ছে মূল সেন্টেন্স। আর এই সেন্টেন্সটার সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে কি? হাসান। এস হাসানের প্রনাউন ফর্ম হচ্ছে কি? হি। হাসানের প্রনাউন ফর্মটা সবসময় কি? ট্যাগ কোয়েশনের উত্তরের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এখানে যদি আমি ইজেন্ট হাসান দিই তাহলে সেটা ভুল হবে, অর্থাৎ ট্যাগ কোয়েশনের নিয়ম যেটা, সেটা আমাদেরকে বসাতে হবে। সাবজেক্ট স্টেটমেন্টের যাই থাকুক না কেন, সাবজেক্ট যেটা থাকবে, যদি নাম থাকে, নামের প্রনাউন ফর্মটা কি করব? আমরা উত্তরের ক্ষেত্রে ব্যবহার করব, অর্থাৎ কোয়েশনটাকে ব্যবহার করব। 4 নম্বর বলছে ট্যাগ কোয়েশনের গঠনে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হবে এই মূল সেন্টেন্সটার ভিতরে, ওই অক্সিলারি ভার্বটাই কি হবে? এখানে ব্যবহার করা হবে। যেমন ইজ, ঠিক আছে? ইজের পরে কন্ট্রাক্টিভ ফর্ম কি দিলাম? নট দিলাম। ইজেন্ট হি। ইজেন্ট হি। ওকে। এরপরে 5 নম্বর বলছে কি? অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টিভ ফর্ম বা সংক্ষিপ্ত রূপ বসে। একটু আগে বলে দিলাম, ইজ যেটা থাকবে তার সাথে নট বসিয়ে ইজেন্ট, ইজ নট না লিখে লিখবো ইজেন্ট, এইভাবে শর্টকাট ফর্মটা লিখবো, অর্থাৎ কন্ট্রাক্টিভ ফর্মটা লিখব। 6 নম্বর বলছে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ এই পর্যন্ত যতগুলো অক্সিলারি ভার্ব তোমাদেরকে উপরে দেখালাম, এই অক্সিলারি ভার্বের ভিতরে কোনো একটা অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে সেন্টেন্সে তোমার টেন্স অনুযায়ী ডু, ডাজ এবং ডিড কি করতে হবে? ব্যবহার করে নেগেটিভ করতে হবে, নেগেটিভ অথবা পজিটিভ করতে হবে। যেমন এখানে আছে শি ডাজ নট লাইক টি, এখানে অলরেডি নেগেটিভ সেন্টেন্স আছে, এই পুরোটা একটা নেগেটিভ সেন্টেন্সে কমা পর্যন্ত। এখানে যেহেতু অক্সিলারি ভার্বটা দেওয়াই আছে, কোনটা? ইজ এ ডাজ, তাহলে এই ডাজটা দিয়ে আমরা কি করব? ট্যাগ কোয়েশন ফর্মটা শেষ করে নিব। ডাজটা দিয়ে আমরা, এটা আমাদের জন্য একটা কি? অক্সিলারি ভার্ব, অর্থাৎ সহযোগী ভার্ব। কিসের? লাইকের। লাইকের সহযোগী মূল ভার্বটা হচ্ছে লাইক, এর লাইকের সহযোগী ভার্বটা কি? ডাজ। তো এমনিতে এম, ইজ, আর, ওয়াজ বা অন্যান্য যে অক্সিলারি ভার্বগুলো দেখিয়েছিলাম, ওগুলোর ভিতর কোনো একটা অক্সিলারি ভার্ব এখানে কি? নেই। তো এই জন্য বলা হয়েছে যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে টেন্স অনুযায়ী আমাদেরকে প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাস, আর ফার্স্ট টেন্স হলে ডিড ব্যবহার করে আমাদেরকে নেগেটিভ, ইন্টারগেটিভ কি, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ আকারে আমাদের ট্যাগ কোয়েশনটা বা ট্যাগ কোয়েশনের যে অংশটা সেটা আমাদের ফিল আপ করতে হবে। ক্লিয়ার? এখানে যদি ডু থাকে তাহলে ডু দিবে, এখানে যদি ডাস থাকে তাহলে ডাস দিয়ে দিবে। ক্লিয়ার? আর যদি আরও কিছু প্রসেস আছে, যেমন এই অংশটার ভিতরে আই ইট রাইস, আই ইট রাইস, এই সেন্টেন্সটার ভিতরে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন এটাকে আমি কিভাবে নেগেটিভ করব? অর্থাৎ
কীভাবে ট্যাগ কোয়েশ্চেন করব। এখন এটা ভার্ব দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স। এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের অক্সিলারি ভার্ব কোনটা? ডু। তাহলে ডুটা নিয়ে এসে আমি এভাবে করতে হবে যে ডু। আর এখানে কি নেগেটিভ আছে না তোমার পজিটিভ আছে, অর্থাৎ এটা কি হাতে আছে, এই অংশটা কি হাতে আছে না নাতে আছে? অবশ্যই কি হাতে আছে। যদি হাতে থাকে তাহলে অক্সিলারি ভার্ব ডু যেটা নিয়ে আসবো সেটা লিখব পাশাপাশি একটা নট অ্যাপোস্ট্রোফিস দিয়ে এটা এর সংক্ষেপ ফর্ম আর কি, শর্টকাট ফর্ম দিয়ে এটার সাবজেক্ট যেটা আছে সেটা আমরা বসিয়ে দিব আই, ঠিক আছে, প্রনাউন, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে। তো এটাকে বলে ডোন্ট আই, অর্থাৎ এটা হাতে আছে এই জন্য নাতে করলাম, যদি নাতে থাকলো তাহলে হাতে করতাম, ঠিক আছে। এখন দেখো, আর এটা যদি ফার্স্ট টেন্সে থাকে, যেমন আই অ্যাট রাইস এ কমা, এখন এটা কীভাবে করব? তাহলে এটা করতে হবে ডিড, যেহেতু এটা ফার্স্ট টেন্স, ভার্ব দেখে বলে ফেলছি এটা ফার্স্ট টেন্স, তাহলে ডিড সংক্ষেপ দিয়ে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে ডিডেন্টের পরে আই সাবজেক্টটা, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, ক্লিয়ার। ডিডেন্ট আই, এটা হচ্ছে ডোন্ট আই, এটা হচ্ছে ডিডেন্ট আই, ঠিক আছে। সচরাচর যে নিয়মগুলো এখানে বলা আছে সেটা একটু খেয়াল করে মানে করলে আমরা ট্যাগ কোয়েশ্চেন পারবো। 7 নম্বর বলছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ কোয়েশ্চেন ট্যাগ হয়, অর্থাৎ যদি হাতে থাকে এই অংশটা তাহলে নাতে করতে হবে, এই কথা বলা হচ্ছে। 8 বলছে নেগেটিভে থাকলে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন ট্যাগ হয়, অর্থাৎ যদি নেগেটিভে থাকে, এরকম যেরকম নেগেটিভে আছে, এই যে শি ডাজ নট লাইক টি, এটা নেগেটিভে আছে এই অংশটা, তাহলে এটা কি করলাম? হাতে করলাম, এই অংশটা বলছে। যদি এই অংশটা হাতে থাকে তাহলে নাতে করব, আর নাতে থাকলে হাতে করব, ক্লিয়ার। এটা হচ্ছে মূল নিয়মটা। এরপর হচ্ছে ভার্ব টেন্স অনুযায়ী কোয়েশ্চেন ট্যাগ। ভার্ব টেন্স অনুযায়ী কি কোয়েশ্চেন ট্যাগ, যেমন এখানে প্রথম উপরে যে 3টে অংশে ভাগ করলাম, এটা হচ্ছে ভার্ব টেন্স, এটা হচ্ছে সেন্টেন্স, এটা হচ্ছে ট্যাগ, অর্থাৎ কোয়েশ্চেন ট্যাগটা কেমন হবে। এটা হচ্ছে মনে করো যে প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্মের ভিতরে বি ভার্ব রয়েছে, অর্থাৎ কি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বি ভার্ব রয়েছে, এটা বি ভার্ব দিয়ে লেখা। বি ভার্ব কি? ইজ, শি ইজ আমেরিকান, সে আমেরিকান। এই সেন্টেন্সটার ভিতরে কোয়েশ্চেন ট্যাগটা কেমন হবে? শেষে আবার কি আছে? কমা আছে। তার মানে এখানে যে স্টেটমেন্টটা আছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তবে এখানে বি ভার্ব আছে কি? ইজ। এখন অন্যদিকে আবার সেটা হাঁ বোধকে আছে, না বোধকে নেই, হাঁ বোধকে আছে। এখন এটাকে নাতে করতে হবে। এই অংশটা যদি কি থাকে, কমা পর্যন্ত হাতে থাকে, তাহলে উত্তরটা আমরা নাতে করব। তাহলে নাতে করতে হলে প্রথমে কি দরকার? এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে, তাহলে ইজটা বসালাম, তারপরে ইজের পরে যেহেতু হাতে আছে তারা নাতে করব। নট, এটার শর্ট ফর্মটা হচ্ছে এন অ্যাপোস্ট্রোফিয়াস টি, ক্লিয়ার। এবার বসাবো ইজেন্ট, ইজ নট না বসিয়ে ইজেন্ট, আর এটা সাবজেক্টটা কি? শি, প্রনাউন আকারে আছে, তার এই প্রনাউন আকারে কি এখানে বসিয়ে দিলাম, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে শেষ করে দিবে। এইভাবে হচ্ছে মূলত ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম। এটা হচ্ছে বি ভার্ব যদি থাকে, যেমন ইজটা বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব যদি থাকে, মূল কথা হচ্ছে এটা। এরপরে প্রেজেন্ট সিম্পল টেন্সে কিভাবে? যেমন এই সেন্টেন্সটার ভিতরে কমা পর্যন্ত কোনো কি নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই। একটু আগে আমি দেখালাম আইট রাইস দিয়ে। তো এখানে সাবজেক্ট আছে, আবার মূল ভার্ব আছে, আবার অবজেক্ট আছে, আবার অন্যদিকে এটা হাতে আছে। কিতে আছে? হাতে, কোনো নেগেটিভ না, আবার হাতে আছে। ইউ স্টাডি ইংলিশ, তুমি ইংরেজি কি করো? পড়ো। এরপর কমার পরে এখানে দেওয়া আছে ডোন্ট ইউ। আমি ওখানে বলেছিলাম যে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব যদি বা বি ভার্ব যদি না দেওয়া থাকে, তাহলে
ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা দেখার জন্য। যেহেতু আমরা এখানে বলে ফেলছি যে প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল যে কথা প্রেজেন্ট ইনডেফিনিটও একই কথা। এখানে যেহেতু ভার্ব দেখে আমি বলে ফেলছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে আমাকে ওই প্রেজেন্ট সিম্পল টেন্সের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো অক্সিলারি ভার্ব সচরাচর যদি না থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব বি ভার্ব যদি না থাকে সেন্টেন্সে, এই বি ভার্বগুলো যদি না থাকে, তখন ডু অথবা ডাস অথবা ডিড এই তিনটার ভিতরে যে কোনো একটা ওয়ার্ড আমাদেরকে নিয়ে এসে কী করতে হবে, ট্যাগ করতে হবে। এখন এই দুইটা হলো কিসের, প্রেজেন্ট টেন্সের। এটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ব্যবহার করব, আর এটা হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয় তখন ব্যবহার করব। আর এই অংশটা হবে, ডিডটা হবে সবসময় সেন্টেন্স যদি ফার্স্ট টেন্সে থাকে, সেন্টেন্স যদি কি থাকে, ফার্স্ট টেন্সে থাকে। এখন এখানে যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে অবশ্যই কী করতে হবে, ডুটা নিয়ে আসতে হবে। আবার অন্যদিকে সাবজেক্টটা কি, সেকেন্ড পারসন। এই জন্য যদি থার্ড পারসন হতো তাহলে এই ভার্বের সাথে এস বা ইএস থাকতো। তো পাশাপাশি যেহেতু এস বা ইএস থাকতো, অন্যদিকে থার্ড পারসন থাকতো হি শি অথবা ইট, তখন আমরা ডাসটা নিয়ে আসতাম। ঠিক আছে, এখন যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট একদিকে টেন্স, অন্যদিকে সাবজেক্টটা সেকেন্ড পারসন, এই জন্য আমরা ডুটা নিয়ে আসলাম। কোনটা, ডুটা। তো ডুটা বসালাম, ডু বসানোর পরে যেহেতু এই পুরোটা কিসে আছে, হাতে আছে, এই জন্য নাতে করলাম। তাহলে না যখন করব, যখন নাতে করব তখন আমরা এটা শর্ট ফর্মটা কি করব, বসাবো, ডু নট। আর এটা সাবজেক্টটা কি, ইউটা বসিয়ে দিব, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এইভাবে মূলত সেন্টেন্স ট্যাগ করতে হয়। এবারে আরেকটা করে দেখি, যেমন এখানে ফার্স্ট সিম্পল অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিটে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব বলতে কি, যেমন অয়ারটা একটা বি ভার্ব। তো অয়ার যেহেতু আছে তাহলে আমরা আর কিছু চিন্তা করার দরকার নাই। অক্সিলারি ভার্ব থাকলেই আমরা ওই অক্সিলারি ভার্ব বসিয়ে পাশাপাশি তার পাশে কি করব, যদি এই অংশটা হাতে থাকে একটা নট বসিয়ে আমরা সেটাকে ট্যাগ করে ফেলব। আর যদি এটা নাতে থাকে তাহলে এখানে শুধু হাঁ বসিয়ে আমরা এটাকে নেগেটিভ মানে ট্যাগ করে ফেলব। যেমন ইউ আর অ্যাট হোম, ইউ আর অ্যাট হোম, এই সেন্টেন্সটার ভিতরে বি ভার্ব হচ্ছে কোনটা, অক্সিলারি ভার্ব হচ্ছে অয়ার। কোনটা, অয়ার। তো অয়ারটা বসালাম, তার মানে এটা পুরোটা হাতে আছে। এখন হাতে থাকলে না করতে হবে, অয়ারের পরে একটা নট বসালাম, যেটা শর্টকাট ফর্মে লিখতে হবে। এরপরে এটা সাবজেক্টটা কি, ইউটা বসালাম, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? এখানে আবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দেওয়া আছে, যেমন হাতে আছে, নাতে না, হাতে আছে পুরোটা অংশ, ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, তাহলে ওয়াজ বসালাম, তারা নাতে করব ওয়াজেন্ট, সংক্ষেপে নট বসাবো। তারপর টমটা একটা নাউন, টমটা একটা কি, নাউন, একটা ব্যক্তির নাম। টম ওয়াজ ওয়াচিং টিভি, টম ওয়াজ ওয়াচিং টিভি, যে টম কি করতেছিল, টিভি দেখতেছিল। তো টমটা হচ্ছে একজন ব্যক্তি, তো এই জন্য ব্যক্তিকে আমি হি দিয়ে কি করলাম, সম্বোধন করলাম। টমটা যদি মেয়ের নাম থাকো তাহলে এখানে হি এর বদলে কি দিব, শি ব্যবহার করব, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। এটা হচ্ছে করার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে শর্টকাট ফর্ম এক নজরে দেখে নিই, কোনটা শর্টকাট ফর্ম কি। অর্থাৎ ফুল ফর্মটা হচ্ছে যেমন ইজ নট, এটা ফুল ফর্ম। শর্টকাট ফর্ম হচ্ছে অর্থাৎ কন্ট্রাক্টিভ ফর্ম যেটা হচ্ছে ইজেন্ট, উইল নট, ওন্ট, ক্যান নট, কান্ট, এম নট, আরেন্ট। এটাকে আবার অন্যদিকে এভাবে লেখা হয়, ঠিক আছে, এইভাবেও লেখা হয়, এইভাবে লেখা হয়, ঠিক আছে। তো আরো স্পষ্ট করে লিখি,
এইভাবে লেখা হয়, তবে সচরাচর বেশি এম নট থাকলে আরএনটে কি করা হয়, লেখা হয়, এটা মনে রাখবেন। এরপরে উড নট লিখবে উডেন্ট, কুড নট থাকলে কুডেন্ট। আবার আরও রয়েছে আর নট থাকলে আরএন্ট, অট নট থাকলে অটেন্ট, ইউজ টু থাকলে ডিডেন্ট, ওয়াজ নট থাকলে ওয়াজেন্ট। ঠিক আছে, এরপরে দেখো মাস্ট নট থাকলে মাসেন্ট, ডিড নট থাকলে ডিডেন্ট, ওয়ার নট থাকলে ওয়ারেন্ট, শেল নট থাকলে শ্যান্ট, হ্যাড নট থাকলে হ্যাডেন্ট। ঠিক আছে, এইভাবে করে এগুলো মুখস্থ না, অর্থাৎ তুমি করতে করতে এটা কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট, মে নট থাকলে মেইন্ট, ডাজ নট থাকলে ডাজেন্ট, হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট, ডু নট থাকলে ডোন্ট। ক্লিয়ার? এইভাবে এখন আমরা উপরে যা করলাম এই রুলগুলো থেকে, অর্থাৎ এই নিয়মগুলো থেকে কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিক্যালি করব, অর্থাৎ তুমি কতটুকু শিখেছ সেটা আমরা এখানে এখন ঝালাই করব, অর্থাৎ প্র্যাকটিস করব। রুল নাম্বার ওয়ানে, রুল ওয়ানে বলা হচ্ছে যে অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হয় নেগেটিভে। ঠিক আছে, অ্যাফার্মেটিভ হলে কি করতে হয়, ট্যাগ কোয়েশ্চেনটা অথবা কোয়েশ্চেন ট্যাগটা নেগেটিভ করতে হয়, সেটা আমরা উপরে দেখেছি। অর্থাৎ কমা পর্যন্ত সেটা যদি কি হয় অ্যাফার্মেটিভে থাকে তাহলে উত্তরটা আমরা নেগেটিভ করব। ঠিক আছে, আর যদি কমা পর্যন্ত যদি নেগেটিভে থাকে তাহলে উত্তরটা আমরা হাতে করব, অর্থাৎ পজিটিভে করব। এখন একে বলা হচ্ছে দে উইল বি হিয়ার অ্যাট 7 o'clock, 7 o'clock, তারা এখানে কি 7টা পর্যন্ত কি থাকবে, তারা এখানে 7টা পর্যন্ত থাকবে। এই যে কথাটা বলা হলো, এই সেন্টেন্সটার ভিতরে যদি কোয়েশ্চেন মানে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য বলে তাহলে তুমি এটা কিভাবে করবে, এই অংশটা ট্যাগ কোয়েশ্চেনটা কি, এই অংশটা ট্যাগ কোয়েশ্চেনটা অবশ্যই কি হবে, যেহেতু এটা অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে উইল বি, কি দেওয়া আছে উইল বি, তো এই অংশটার ভিতরে আমি শুধু উল্টা ধরব। কোন অংশটা উল্টা ধরব, দে উইল, এই অংশটার ভিতরে উল্টা নিব। উইল যেহেতু আছে তার মানে আমরা নিশ্চিত হলাম এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, তাহলে আমাদেরকে আর চিন্তা করতে হবে না। তাহলে এখানে কিভাবে লিখব, উইলটা শর্টকাট ফর্ম ইউজ করব। তো উইলের শর্টকাট ফর্মটা কি, এটা ওন্ট, আর এই সেন্টেন্সটার সাবজেক্টটা কি দে, এই অংশটা অর্থাৎ এই পুরো সেন্টেন্সটার সাবজেক্টটা হচ্ছে দে, তাহলে এই দেটা বসিয়ে দিব। ক্লিয়ার? ওন্ট দে, আর শেষে কি দিব, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে 2 নম্বর, শি কুড, এখানে একটু টাইপে মিস্টেক হয়ে গেছিল, এখানে এটা হবে না, এনটা হবে না। শি কুড হ্যাভ বিন মোর ডিসক্রিট, শি কুড হ্যাভ বিন মোর ডিসক্রিট। এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টেন্সটার ভিতরে কি আছে, অক্সিলিয়ারি ভার্ব কুড আছে, কি আছে কুড আছে, অক্সিলিয়ারি ভার্ব কি আছে কুড আছে, তাহলে আমাদেরকে আর কোনো টেনশন কোনো দিকে করা লাগবে না। তাহলে আমরা সরাসরি কি দিব, এটা আছে পজিটিভ অর্থাৎ হাতে আছে, তাহলে আমরা নেগেটিভে বসিয়ে দিল কুডেন্ট, আর এই অংশটা সাবজেক্ট কি আছে শি, তাহলে শিটাও কি বসিয়ে দিব, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন, শেষ। ক্লিয়ার? এইভাবে। এরপরে এটা হাতে ছিল, নাতে করলাম। এখন আসো প্র্যাকটিক্যালি দেখি নাতে থাকলে হাতে কিভাবে করে। যেমন প্রথম একটা, উই ডিডেন্ট প্লে ভেরি ওয়েল টুডে, উই ডিড নট প্লে ভেরি ওয়েল টুডে, আমি আজকে ভালো খেলি নাই, আমি আজকে কি করি নাই, খুব ভালো খেলি নাই। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার ভিতরে অক্সিলিয়ারি ভার্ব কি, এটা যদি ট্যাগ কোয়েশ্চেন করানোর জন্য বলে তাহলে আমি কিভাবে করব সেটা। এই সেন্টেন্সটার ভিতরে অক্সিলিয়ারি ভার্ব অলরেডি দেওয়া আছে, এটা কি, যেমন ডিডটা দেওয়া আছে, আবার পাশাপাশি এটাকে নেগেটিভ ফর্মে করা আছে, তার মানে
আমাকে মানে যেটা করতে হবে নেগেটিভে সেটা ফুল ফর্মটাই আমাকে কি এখানে দেওয়া আছে ডিড নট, অর্থাৎ পুরো সেন্টেন্সটা এই কমা পর্যন্ত নেগেটিভে আছে, কমা পর্যন্ত এই সেন্টেন্সটা পুরোটা নেগেটিভে আছে। সে আজকে তেমন ভালো কি করতে পারে নাই, খেলতে পারে নাই, অর্থাৎ সে যেহেতু ভালো খেলে নাই তার মানে এটা নেগেটিভ। তাহলে যদি নেগেটিভে এরকম যদি থাকে কোনো সেন্টেন্স তাহলে আমরা সেটাকে পজিটিভে করব, পজিটিভে করব। তাহলে এটার অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্বটা হচ্ছে ডিড। অক্সিলারি ভার্বটা কি? ডিড। এই ডিডটা আমরা প্রথমে বসিয়ে দিব, তারপর ইয়াটা কি, সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে উই, এই উইটা শেষে বসিয়ে দিব, ঠিক আছে? ডিড উই, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিব। ক্লিয়ার? যেহেতু এটা নেগেটিভে আছে তাহলে পজিটিভে করতে হবে, অর্থাৎ হাতে হাতে করতে হবে, নাতে থাকলে হ্যাঁ আর হাতে থাকলে না। ক্লিয়ার? 2 নম্বর দেখি একটু। She won't dance in the party. সে পার্টিতে কি করতে পারবে না, নাচতে পারবে না। সে ইয়াতে তোমার দলে কি করতে পারবে না, নাচতে পারবে না। এই তো ধরো বিভিন্ন ধরনের পার্টি হয়, ওই পার্টিতে কি করতে পারবে না, সে নাচতে পারবে না, অর্থাৎ সে নাচে নাই বা নাচতে পারবে না। এটা নেগেটিভে আমরা দেখতে পাচ্ছি পুরো সেন্টেন্সটা কতটুকু পর্যন্ত, এক কমা পর্যন্ত পুরো সেন্টেন্সটা একটা নেগেটিভ অর্থে বোঝাচ্ছে। আর অক্সিলারি ভার্ব কোনটা রয়েছে সেটা হচ্ছে ওন্ট, যেটা নেগেটিভ ফর্মে দেওয়া আছে ওন্ট। আর ওন্টের পজিটিভ ফর্ম কোনটা? উইল। উইলের সংক্ষিপ্ত এবং শর্টকাট নেগেটিভ ফর্ম হচ্ছে কি? ওন্ট। উইলের নেগেটিভ ফর্ম কোনটা? ওন্ট। ক্লিয়ার? তো ওন্ট যদি হয় তাহলে এটা পজিটিভ ফর্ম, যেহেতু এটা নেগেটিভে আছে তাহলে আমরা পজিটিভ করব, তাহলে উল্টে বসাতে হবে। তারপর এটা সাবজেক্টটা কি সেন্টেন্সের? শি, তাহলে শিটা এখানে বসিয়ে দিব কিসের পরে? ওই অক্সিলারি ভার্বের পরে। এরপরে শেষে কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? এরপরে আমরা দেখলাম যে আমরা যা যা করে আসছি তা আমাদেরকে এমসিকিউ আকারে দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য অনেক ভালো। আমরা এগুলো প্র্যাকটিক্যালি যখন করতেছি আমরা আরও অনেক কিছু জানতে পারছি, যেটা এতক্ষণ পর্যন্ত করে আসলাম অনেকের মনে থাকতেও পারে নাও থাকতে পারে, সেই জন্য আরেকটু রিপিট হচ্ছে। 3 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব যদি না থাকে সেন্টেন্সে তাহলে ডু, ডাজ, ডিড ব্যবহৃত হবে। এই যে এই কথাটা একটু দেখিয়ে দিই আবার, যেহেতু আগে একবার দেখালাম আবার একটু দেখিলাম। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, যেমন ইউ ফরগট মাই বার্থডে, তুমি আমার কি বার্থডে ভুলে গেছো, অর্থাৎ বার্থডে যে তারিখটা সেটা তুমি কি করে গেছো, ভুলে গেছো, ভুলে গিয়েছিলে। এখন এই সেন্টেন্সটা যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমি কি করব? তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে যে এই সেন্টেন্সটা মূল ভার্বটা কি। যেমন ফরগট, কি? ফরগট। এই ফরগটের কয়টা রূপ হয়? 3টা, অর্থাৎ একটা মূল ভার্বের 3টা ফর্ম হয়। আমি দেখিয়ে দিচ্ছি। ফরগেট, ফরগট, ফরগট। ফরগটে দিতে পারবে অথবা ফরগটেনও দিতে পারবে, এভাবে দিতে পারবে, অথবা এটা তুমি তৃতীয় রূপ হিসাবে দিতে পারবে। এখন দেখো ফরগেট, ফরগট, ফরগটেন, এই সেন্টেন্সটা ভিতরে কোনটা আছে? নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি যে ফরগট, তার মানে এটা যদি প্রেজেন্ট রূপ হয় এটা হচ্ছে ফার্স্ট রূপ। এটা কোন রূপ? ফার্স্ট রূপ। আর এটা হচ্ছে প্রেজেন্ট রূপ, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? এখন দেখো যেহেতু ফার্স্ট ফর্ম তাহলে অবশ্যই ফার্স্ট টেন্স, যেহেতু ফার্স্ট ফর্ম অবশ্যই সেটা কি? ফার্স্ট ফর্ম, অর্থাৎ ফার্স্ট টেন্স, অর্থাৎ এই শব্দটা ফার্স্ট টেন্সে অন্তর্ভুক্ত। যেহেতু ফার্স্ট টেন্সে অন্তর্ভুক্ত তাহলে আমাকে অবশ্যই এই 3টা অক্সিলারি ভার্ব থেকে আমাকে ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা নিয়ে আসতে হবে। তো এই ডু, ডাজ, ডিডের ভিতরে ফার্স্ট টেন্স কোনটা, মানে ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা? নিশ্চয় ডিড, তাহলে ডিডটা নিয়ে আসতে হবে। আর যেহেতু এটা পুরোটা কমা পর্যন্ত কিসে আছে? হাতে আছে, তাহলে আমরা অবশ্যই না করব, প্রথমে ডিড বসালাম তারপরে না বসালাম, অর্থাৎ
নটের শর্ট ফর্মটা বসালাম ডিড নট, এটাকে সংক্ষেপে বলে ডিডেন্ট। কি বলে? ডিডেন্ট। আর এটা সাবজেক্টটা কি? সাবজেক্টে ইউ, ইউ বসালাম। আর শেষে কি দিব? একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। ক্লিয়ার? এইভাবে। আরেকটা সেন্টেন্স দেখিয়ে দিই। 2, হি প্লেড ওয়েল ইয়েস্টারডে, সে গতকালকে ভালো খেলেছিল। সে গতকালকে ভালো খেলেছিল। এই সেন্টেন্সটার ভিতরে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আগেরটার মতো আমাদেরকে চিন্তা করতে হবে এই সেন্টেন্সটার ভিতরে মূল ভার্বটা কি আছে? প্লেড। কি আছে? প্লেড। তাহলে প্লের তিনটা ফর্ম আছে, এফ পি এল এ ওয়াই প্লে, এটা প্রেজেন্ট রূপ, পি এল এ ওয়াই ই ডি প্লেড, আবার পি এল এ ওয়াই ই ডি প্লেড। তার মানে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এখানেও কি আছে? ফার্স্ট টেন্সে আছে। এই যে আমরা দেখে বুঝতে পারছি এটা ফার্স্ট টেন্সে আছে, তার মানে এই সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে। তো ফার্স্ট টেন্সে যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব ডিডটা নিয়ে আসতে হবে। তো ডিডটা নিয়ে আসলাম। আর যেহেতু সেন্টেন্সটা কিসে আছে? হাতে আছে, কোনো নাতে নেই, হাতে আছে, পজিটিভে আছে, অ্যাফার্মেটিভে আছে, তাহলে আমরা অবশ্যই এটাকে নেগেটিভ করব। নেগেটিভটা অবশ্যই শর্টকাট ফর্মে দিতে হবে। তাহলে ডিডেন্ট কীভাবে লিখতে হবে? ডিডেন্ট। ডিড নট না লিখে লিখতে হবে ডিডেন্ট। আর এটার সাবজেক্টটা কি আছে? হি, তাহলে হিটা বসালাম, হয়ে গেল। শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বসাতে হবে। এইভাবে আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্ব না থাকলে সেন্টেন্সটা কোন টেন্সে আছে ওই টেন্সের ভার্ব দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই সেন্টেন্সটা এই টেন্সে আছে, এই টেন্সের অক্সিলারি ভার্ব যা আছে তা দেখে আমাদের কি করতে হবে? ট্যাগ কোয়েশ্চনটা ফিল আপ করতে হবে। ক্লিয়ার? এখন দেখো, এর আগে এটা আলোচনা করেছি যে আই এর পরে সবসময় কি বসে? এম। এখন এমটা যদি কোনো সেন্টেন্সে থাকে সেটাকে ট্যাগ কোয়েশ্চন করার সময় আর এন্ড আই দিতে হবে। যেমন দেখো, আই এর পরে কি আছে? এম। আই এম গোয়িং টু ফল ইন লাভ, আমি ভালোবাসায় কি হয়ে গেছি? পড়ে গেছি। অর্থাৎ আমি ভালোবাসায় আসক্ত হয়ে গেছি বা নতুন ভালোবাসায় অন্তর্ভুক্ত হলাম, এরকম অর্থে আমরা এই সেন্টেন্সটাকে ব্যবহার করি। এখন এই সেন্টেন্সটার ভিতরে যেহেতু অক্সিলারি ভার্ব কি আছে? এম আছে। যখন ট্যাগ কোয়েশ্চেন করতে হয়, এই ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা সচরাচর এটাকে এইভাবে লিখতে পারি, এন্ড আই, এন্ড আই। তবে এই ক্ষেত্রে এন্ড আই না লিখে লিখতে হয় কিভাবে? আর এন্ড আই, আর এন্ড আই। এই দেখো, আর এন্ড আই যেহেতু এম এর পরিবর্তে আর লিখতে হয়, আর লিখলাম। আর যেহেতু এই পুরো অংশটা কিসে আছে? পজিটিভে আছে, মানে হাতে আছে, এই জন্য নেগেটিভ অর্থটা লিখলাম শর্টকাটে আর এন্ড, আর এন্ড, অর্থাৎ আর নটকে আর এন্ড আকারে লিখলাম। আর সাবজেক্টটা কি আছে? আই, আইটা কি করলাম? বসিয়ে দিলাম। আর শেষে কি দিব? প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিব। ক্লিয়ার? এইভাবে এম থাকলে আমরা এইভাবে অবশ্যই কি করব? করে নিব। এরপরে কিছু ব্যতিক্রমী রুলস আছে। দেখো, ব্যতিক্রমী রুলসগুলো যেমন কোনো সেন্টেন্সে মানে সচরাচর এমন কিছু মানে শব্দ থাকে যেগুলো দিয়ে নেগেটিভ বোঝায়। কি বোঝায়? নেগেটিভ বোঝাবে, মানে অতিরিক্ত নট ব্যবহার করা লাগবে না। কি সেগুলো? যেমন কোনো সেন্টেন্সে হার্ডলি, স্কেয়ারলি, সেডম, রেয়ারলি, রেয়ার, লিডল, ফিউ, নেভার, এভার, নাথিং, নেদার, নো মোর, নান, নবডি, এরকম অনেক ধরনের কি আছে? নেগেটিভ ওয়ার্ড আছে, যেগুলো মানে ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে অ্যাফার্মেটিভ কি হয়। এগুলোর ট্যাগ কোয়েশ্চেন হয় কি? অ্যাফার্মেটিভ, অর্থাৎ হাতে হয়। কিসে হয়? হাতে হয়। যেহেতু এগুলো সেন্টেন্সের ভিতরে থাকবে কমা পর্যন্ত, যে সেন্টেন্সটা থাকবে এই যে কমা পর্যন্ত, এখানে এই পুরো সেন্টেন্সটার ভিতরে যদি এই ওয়ার্ডগুলোর ভিতরে কোনো একটা ওয়ার্ড থাকে তাহলে এই যে এখানে শেষে আমরা একটা উত্তর লিখব, এই উত্তরটা অবশ্যই কী হবে? পজিটিভ হবে, অর্থাৎ হাতে হবে, এই কথাটা বলা হচ্ছে। তো এখানে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি যেমন নেভার, এই নেভার শব্দটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা দিয়ে নেগেটিভ বুঝিয়ে দিল।
আর অক্সিলারি ভার্ব একটা দেখতে পাচ্ছি গোস, এটা কি অক্সিলারি ভার্ব? না, এটা হচ্ছে মূল ভার্ব। এটা কি মূল ভার্ব। আর এটা দিয়ে মূলত বোঝা যাচ্ছে যে এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ ভার্বের সাথে অ্যাজ বা ইএস এর কাজটা হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। সাবজেক্টও কি থার্ড পারসন। তো যেহেতু ভার্বের সাথে অ্যাজ বা ইএস এর কাজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে অক্সিলারি ভার্বটা কি হবে যদি সেটাকে পজিটিভ আকারে করি? যেহেতু নেগেটিভ আকারে আছে, কিসে আছে? নেগেটিভ আকারে। হি নেভার গোস আউট উইথ হিজ ডগ। যেহেতু এটা নেগেটিভে আছে, তাহলে অবশ্যই এটাকে আমাকে পজিটিভে উত্তর দিতে হবে। তো পজিটিভে উত্তর দেওয়ার জন্য যেহেতু পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিটে যেহেতু আছে, আবার অন্যদিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় ভার্বের সাথে এস বা ইএসও আছে, তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, তাহলে আমাকে একটা ডাস নিয়ে আসতে হবে। যেহেতু এখানে ডাস বসালাম, সেহেতু এখানে কি বসালাম? ডাস বসালাম। আর সাবজেক্ট কি আছে? হিটাও বসিয়ে দিলাম। যেহেতু নেগেটিভে আছে, নেভার দিয়ে নেগেটিভ বোঝাচ্ছে, তার মানে আমাকে আর অতিরিক্ত ডাজ নট বা ডাজেন্ট বসানোর কোনো প্রয়োজন নেই। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিব। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে দেখো এখানে রুল নাম্বার 6 রুলে, অর্থাৎ 6 নম্বর রুলে বলা হচ্ছে যে ইউজ টু অক্সিলারি ভার্ব হলে, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব কি থাকলে, ইউজ টু থাকলে, তাহলে ট্যাগ কোয়েশ্চনে কি হয়? ডিডেন্ট লিখতে হয়। কিসে লিখতে হয়? ডিডেন্ট লিখতে হয়। তো এটা তো সচরাচর একটা মানে কমন একটা বিষয়। দেখো না তুমি কমন বিষয়টা কি? এই ইউজ শব্দটা এটা হচ্ছে পজিটিভ ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তো ইউজ থেকে কি হলো? এ দেখো, ইউজ থেকে কি হবে? ইউজড হবে না ফার্স্ট টেন্সে। আবার ফার্স্ট পার্টিসিপলে কি হবে? ইউজড, ইউজড। তো শেষে অতিরিক্ত কি আছে? টু আছে। অতিরিক্ত কি আছে সেটা দেখার দরকার নাই আমার মূল ভার্বটা কিসে আছে সেটা দেখতে হবে। ইউজ থেকে ইউজড, অর্থাৎ ডি দিয়ে এটাকে ফার্স্ট টেন্সে রূপান্তরিত করলো। তো ফার্স্ট টেন্সে থাকলেই তো ডিড হবে, এটা তো আর বলা লাগবে না, ঠিক আছে না? তো এখানে আছে হি ইউজড টু কাম হিয়ার এভরি ডে, ঠিক আছে। সে এখানে প্রতিদিন আস্তে আস্তে কি অভ্যস্ত হয়ে গেছে, সে প্রতিদিন এখানে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। হি ইউজ টু কাম হিয়ার এভরি ডে, সে প্রতিদিন এখানে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। তো এখানে যেহেতু এটা ফার্স্ট টেন্সে বোঝাচ্ছে, ইডি অর্থাৎ ডি দিয়ে ইউজের সাথে ডি যুক্ত করলে এটা ফার্স্ট টেন্স হয়ে যাচ্ছে। যেহেতু ফার্স্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই আমি কী করতে হবে? ডিড আনতে হবে। আর যেহেতু পুরো সেন্টেন্সটা হাতে আছে, তাহলে না করতে হবে। আর সাবজেক্ট হি আছে, হি বসিয়ে দিব। শেষে প্রশ্নবোধক চিহ্ন, শেষ। এখানে এত কঠিন কিছু না, মানে আগের কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো আমি সেটা একটু তোমাদের বুঝিয়ে দিলাম, তোমার জন্য সহজ হলো। এখন দেখো, তুমি কোনো সেন্টেন্সে যদি অট টু পাও, অট যদি পাও, মানে সোজা কথা শুধুমাত্র এটা পাও অট, তাহলে এটাকে নেগেটিভ কীভাবে করবে? এতে অটেন্ট এভাবে লিখতে পারবে, অথবা এটার পরিবর্তে তুমি শুডেন্ট দিতে পারবে। অটেন্ট দিয়ে তুমি যেহেতু অটেন্ট পাচ্ছ, তুমি অটেন্ট দিয়ে দিবে, কারণ এটা একটা অক্সিলারি ভার্ব অটেন্ট। আর সাবজেক্টটা কি দেখতে পাচ্ছি? ইউ বসিয়ে দিলাম। পুরোটা একটা হাতে আছে, তারা না করলাম অটেন্টের পাশে নট বসিয়ে, শর্টকাট ফর্মে কি বসিয়ে? নট বসিয়ে অটেন্ট ইউ বসিয়ে দিলাম। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এভাবে এবার দেখো, কোনো সেন্টেন্সে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, মানে যে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে যদি আমি ট্যাগ কোয়েশ্চেন করতে হয়, তাহলে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় উলিয়ে বসবে, এটা মনে রাখবে। এটা মুখস্থ করতে হবে তোমাদেরকে। বলে কী রকম? যেমন ফার্স্ট দ্য সল্ট, এই সেন্টেন্সের শুরুতে কি আছে? একটা ভার্ব আছে, ফার্স্ট দ্য সল্ট। এখন এই সেন্টেন্সের শুরুতে যেহেতু ভার্ব আছে, এই কোনো সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, মানে ভার্ব শুরুতে যদি থাকে, তাহলে অবশ্যই তোমাকে ওই সেন্টেন্সটা ধরে নিতে হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? যেটা
শুরুতে মূল ভার্ব দিয়ে কি হয়, শুরু হয়, অক্সিলারি ভার্ব না, আবার মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। যদি প্রিন্সিপাল ভার্ব দিয়ে বা মেন ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অবশ্যই সেটা কি, সেন্টেন্সটা থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কমার পরে অবশ্যই উলিয়ে কি করতে হবে, দিয়ে সেটাকে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন সমাধান করতে হবে, উলিয়ে। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো 9 নাম্বার আছে, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, কোয়েশ্চেনটাকে উলিয়ে। যেমন দেখো একটু আগে ইম্পারেটিভ সেন্টেন্স পাস দ্য সল্ট, এটা কি হাতে আছে না নাতে আছে? অবশ্যই হাতে আছে। হাতে থাকলেও কি হবে, হাতে রয়েছে, তাও উলিয়ে। আর যেহেতু নাতে আছে, ডোন্ট ফরগেট, ডোন্ট কি ফরগেট। এখানে একটা তোমাদেরকে উদাহরণ দেখালাম, সেটা হচ্ছে আমি আর একটু দেখিয়ে দিই। এখানে ফরগেট লিখলাম, এখানে হচ্ছে ই হবে, আর এখানে ইটা হবে না, ফরগেট, এটা হচ্ছে ফরগটে, ঠিক আছে? মানে প্রেজেন্ট ফর্মে হচ্ছে ফরগেট। তো এখানে দেখিয়ে দিচ্ছি যে ডোন্ট ফরগেট অর্থাৎ ভুলো না, ডোন্ট ফরগেট, ভুলে যেও না বা ভুলো না। এটাও কিন্তু কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তবে সেটা কিসে, নেগেটিভে আছে। আমাকে বলো যে ডোন্ট ফরগেট, ভুলে যেও না, ঠিক আছে, বা ভুলো না। তো এরকম নেগেটিভে যেহেতু আছে, অবশ্যই আমাকে কী করতে হবে, হাতে রূপান্তর করতে হবে, ঠিক আছে? এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, এটা তো তোমাদের কিসে আছে, মানে 5-10, এটা তো হাতে আছে, তাহলে এটা কি নেগেটিভ হবে না? নেগেটিভ তুমি করতে পারবে, তুমি যদি চাও এইভাবে করতে, যেমন ওন্ট ইউ, তাহলে তুমি করতে পারো, ভুল হবে না। কারণ আমাদের দেশে দুটো ইংলিশ চর্চা করা হয়, একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। তুমি আমেরিকান ইংলিশে কি ভুল নেই, তবে ব্রিটিশ ইংলিশে এটা ভুল। এই জন্য তুমি দুটা দিলে যে কোনো একটা কি আমরা কাউন্ট করে নিব, তবে দুটাই সঠিক, এটা মনে রাখবে। আর এখানে যেহেতু নেগেটিভে আছে অলরেডি, তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে, মানে পজিটিভে করতে হবে, বিষয়টা হচ্ছে এমন। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি, এই যে বললাম শুরুতে কি থাকে, মেন ভার্ব থাকে বা মূল ভার্ব থাকে, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুতে যদি, মানে শুরুটা যদি লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয়, তাহলে এটা একটা কোয়েশ্চেন কীভাবে করব। কোনো ইম্পারেটিভ সেন্টেন্স, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই আমরাকে শেল উই ব্যবহার করব। কি ব্যবহার করব? শেল উই। যেমন লেটস গো হোম, চলো বাড়ির যাই, তাহলে এটাকে আমরা উত্তরে লিখব কি, শেল উই। কোনো কিছু চিন্তা করার দরকার নাই, সোজা সাপটা শেল উই বসিয়ে দিবে, আর শেষে কি, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? এটাকে পজিটিভ নেগেটিভ কিছু চিন্তা করার দরকার নেই। এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেটস অথবা লেট আস না থেকে যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম এরকম যদি থাকে, তখন কীভাবে করবে? তখন হবে উলিও। তখন কি হবে? উলিও। যেমন লেট দেম ডু দেয়ার জব, তাদেরকে তাদের কি করতে দাও, কাজ করতে দাও। লেট দেম ডু দেয়ার জব, তাদেরকে তাদের কাজ করতে দাও। এখানে উলিওটা বসিয়ে দিবে। কি থাকলে, যদি লেট দেম, লেট মি অথবা লেট হিম, লেট হার, লেট দাম এগুলোর ভিতরে যে কোনো একটা থাকে, তাহলে সবসময় উলিও ব্যবহার করতে হবে। এরপরে 12 নম্বর রুলে বলা হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি নো ওয়ান, নান, নোবডি, নেদার দ্বারা সেন্টেন্সটা শুরু হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেন কীভাবে হবে? তাহলে সাবজেক্ট হবে দে এবং ভার্ব হবে পজিটিভ। কীরকম? এটা নেগেটিভ একটা ওয়ার্ড,
তার মানে এটা নেগেটিভে আছে। নোবডি মানে কেউ নেই, নোবডি মানে কি কেউ নেই, তো এটা নেগেটিভে আছে। তো যেহেতু নেগেটিভে আছে তো অবশ্যই আমাদেরকে মানে পজিটিভ করতে হবে, হাতে করতে হবে, এটা তো আমাদের পুরোনা কথা, ঠিক আছে না। আর নোবডি বলতে একজনকে আলাদা আলাদা কি করা হচ্ছে, নোবডি কেউ না, কেউ না বলতে কি একজনকে বোঝাচ্ছে না একজন একজন করে সবাইকে বোঝাচ্ছে। তো একজন একজন করে যদি সবাইকে বোঝায় তাহলে অবশ্যই একের অধিক ব্যক্তিকে বোঝাচ্ছে, এই জন্য দে শব্দটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? ওকে। আর এখানে প্রশ্ন করতে পারত এখানে স্যার মানে ডিড কেন হলো, এই যে ভার্বটা কি, ভার্বটা কি ফার্স্ট টেন্স, এই জন্য ডিড ব্যবহার করেছে। এখানে যদি শুধু ফোন থাকতো, ডি না থেকে যদি শুধু ফোন থাকতো তাহলে এখানে ডু ব্যবহার করতো, ডু দে এভাবে ব্যবহার হতো। ডু দে যেহেতু ফার্স্ট টেন্স, মূল প্রিন্সিপাল ভার্ব অথবা মেন ভার্ব দিয়ে আমি নিশ্চিত করে নিলাম এটা ফার্স্ট টেন্স, একদিকে নেগেটিভ একদিকে ফার্স্ট টেন্স, এই জন্য আমাকে ফার্স্ট টেন্সের জন্য ডিড, আর সাবজেক্টটা যেহেতু একজন একজন করে সবাইকে বোঝাচ্ছে, নোবডি কেউ নেই, এই জন্য আমি এটাকে কি করলাম, দে দিলাম। ক্লিয়ার? নাতে আসে হাতে করলাম এইভাবে। আর শেষে কি দিব, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। এরপর হচ্ছে রুল 13। রুল 13 ভিতরে কি বলছে, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, এই সমস্ত ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে, তখন ওই ট্যাগ কোয়েশ্চেনটা আমরা কিভাবে লিখব। সাবজেক্ট সবসময় দে দিয়ে দিবে, কি দিবে, দে দিয়ে। যেমন এভরিবডি শুড রেসপেক্ট দেয়ার টিচার্স, যে প্রত্যেকেই তাদের শিক্ষকদেরকে কি করা উচিত, সম্মান করা উচিত। এই সেন্টেন্সটার ভিতরে শুরুতে কি আছে, এভরিবডি আছে। তা আমাদেরকে রুলে বলে দিল যে কোনো সেন্টেন্সে যদি এই সমস্ত ওয়ার্ডগুলো থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় ওই এভরিবডি বা এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, তারপর সামবডি, এনিবডি, এগুলোর পরিবর্তে সাবজেক্ট হিসাবে কি করার জন্য, দেটা বসানোর জন্য। এই জন্য আমরা দেটা সাবজেক্ট হিসাবে বসিয়ে দিব। আর আরেকটা জিনিস মনে রাখবে, পুরো সেন্টেন্সের ভিতরে কোনো নেগেটিভ শব্দ আছে কি না, নাই, তার মানে এটা নেগেটিভ বোঝাচ্ছে না, এটা পজিটিভ বোঝাচ্ছে, মানে হাঁ বোধক। তো যদি কোনো সেন্টেন্স হাঁ বোধক থাকে তাহলে এটাকে নেগেটিভে বসা দিব। কোনটা, এতে শুড আছে অক্সিলারি ভার্ব, তাহলে শুডেন্ট নেগেটিভে করিয়ে দিলাম শুডেন্ট। আর সাবজেক্ট কি আছে, এভরিবডি, এভরিবডিটাকে আমরা দেতে রূপান্তর করলাম। এভরিবডি মানে প্রত্যেককে বোঝাচ্ছে, এভরিবডি প্রত্যেককে বোঝাচ্ছে। তো প্রত্যেককে যদি একত্রে বোঝায় তাহলে দে কোন শব্দটা দিয়ে প্রত্যেককে বোঝায়, দে শব্দটা দিয়ে, এই জন্য দেটা আমরা বসিয়ে দিলাম। আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। ক্লিয়ার? এরপর রুল 14, কোনো সেন্টেন্স যদি দেয়ার অথবা হেয়ার দ্বারা কি হয়, মানে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি দেয়ার অথবা হেয়ার দ্বারা শুরু হয় তখন ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করব। যেটা দিয়ে শুরু হবে সেটাই ট্যাগ কোয়েশ্চেন হবে। বলে কী রকম, যেমন দেখো, দেয়ার ইজ আ পিস অফ পেপার, দেয়ার ইজ আ পিস অফ পেপার, এই সেন্টেন্সটার ভিতরে সাবজেক্টটা কি, দেয়ার। তাহলে দেয়ার দিয়ে শুরু হলো, অক্সিলারি কি আছে, ইজ আছে, তাহলে এটা পজিটিভে আছে পুরো সেন্টেন্সটা, তাহলে পজিটিভে যেহেতু আছে আমাকে নেগেটিভ করতে হবে, তাহলে অক্সিলারি ভার্ব আছে ইজ বসালাম, তাহলে পজিটিভে যেহেতু আছে পুরোটা তাহলে নেগেটিভ করতে হবে ইজেন্ট, মানে ইজ নট, এটাকে সংক্ষেপে কি লিখলাম, ইজেন্ট। আর সাবজেক্ট কি আছে, দেয়ার বসিয়ে দিব, শেষ। শুধু কখন বসাবো, দেয়ার যদি শুরুতে যদি দেয়ার অথবা হিয়ার থাকে, ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে। ক্লিয়ার? আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে। এরপরে 15 নম্বর রুল। 15 নম্বর রুলে বলা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হয়। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী কী হয়, ট্যাগ কোয়েশ্চেন হয়। যদি ক্লজ মেকার না থাকে তবে শেষ ক্লজ অনুযায়ী ট্যাগ হয়, ঠিক আছে, শেষ ক্লজ অনুযায়ী কী হয়, ট্যাগ কোয়েশ্চেন হয়। এখন দেখো এখানে দেওয়া আছে যে আই নো
when he will arrive, I know when he will arrive, যে আমি জানি সে কখন পৌঁছাবে, এই যে সে যখন পৌঁছাবে। এখন এই সেন্টেন্সটার ভিতরে দুটো স্বতন্ত্র কি আছে, আলাদা আলাদা স্বাধীন বাক্য রয়েছে। এই স্বাধীন বাক্যের ভিতরের প্রথম অংশটা কি আই নো। এখন আমাদেরকে বলছে যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী কি হয়, ট্যাগ কোয়েশ্চেন হয়। তাহলে এই প্রথম অংশের ভিতরে প্রিন্সিপাল ক্লজ কোনটা, মানে প্রধান যে ক্লজটা আছে এই পুরো সেন্টেন্সটার ভিতরে হচ্ছে আই নো। এই আই নো এর ভিতরে একটা সাবজেক্ট একটা ভার্ব, তো বললো যে ওই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী কি হবে, ট্যাগ কোয়েশ্চেন হবে। তাহলে আমাদেরকে অন্য কিছু চিন্তা করার এই মুহূর্তে দরকার নেই, শুধু মানে এই যে হয় এই পর্যন্ত আমরা আগের এই অংশটা করে ফেলে, তারপরটা যদি কি বলছে সেটা পরে করব। আগে হয় পর্যন্ত যে কথাটা বলা হয়েছে সেটা করে ফেলে। যেমন কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী কি হয়, ট্যাগ কোয়েশ্চেন হয়, এতটুকু পর্যন্ত একবার করে ফেলি। তাহলে এখানে এই সেন্টেন্সটার ভিতরে কিভাবে করব, এখানে দ্বিতীয় সেন্টেন্সের কথা বলা হয়নি, এখানে প্রথম সেন্টেন্সের কথা বলেছে। যে এই অর্থাৎ প্রথম অংশটা এই অয়েনের আগের অংশ এতটুকুর কথা বলা হয়েছে। এই এতটুকুর ভিতরে একটা সাবজেক্ট একটা ভার্ব। এখন সাবজেক্ট হচ্ছে আই, ভার্বটা হচ্ছে কি নো। এখন কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তো যেহেতু সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হয়, তাহলে আমাকে দেখতে হবে এই অংশটা কোন টেন্সে আছে। কিভাবে আইডেন্টিফাই করব, ভার্ব। তাহলে নোটা দিয়ে বোঝাচ্ছে নো নিউ নন। এই নো নিউ ননের ভিতরে নোটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটিভ ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, সোজা কথা। এই নো এর যেহেতু বোঝাচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে অবশ্যই আমাদেরকে তিনটা ভার্বের সহযোগিতা নিতে হয়। একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাস, আর একটা হচ্ছে ডিড। তো এখানে কোনটা হবে, অবশ্যই কি হবে, ডু হবে, যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন। আর যদি থার্ড পারসন হতো তাহলে অবশ্যই কি করতাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস নিতাম। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, ফার্স্ট পারসন সাবজেক্ট, তাহলে অবশ্যই আমাকে ডু নিয়ে আসতে হবে। আর এই অংশটা হাতে আছে, আই নো, এটা হচ্ছে হাতে আছে, এই জন্য নাতে করলাম, হাতে থাকলে না। আর সাবজেক্টে কি আছে, আইটা বসিয়ে দিলাম। ক্লিয়ার, শেষে প্রশ্ন চিহ্ন দেবে। ক্লিয়ার, এরপরে আসো, প্রথম অংশের কাজ শেষ। এরপরে দ্বিতীয় অংশ বলছে যে যদি ক্লজ মেকার না থাকে তবে শেষ ক্লজ অনুযায়ী ট্যাগ হবে। এখানে বলছে যে আই নো হি উইল কাম, আমি জানি হি উইল কাম, সে আসবে। তার মানে ক্লজ মেকার এখানে নাই। এই যে ক্লজ মেকার কোনটা, অয়েন। এই সেন্টেন্সটার ভিতরে কি ক্লজ মেকার অয়েন আছে, বা WH ওয়ার্ড এখানে কোনোটা আছে, নাই। যদি এরকম যদি কোনো ক্লজ মেকার যদি না থাকে, তাহলে অর্থাৎ আই নো হি উইল কাম ডিরেক্টলি যদি এরকম কোনো সেন্টেন্স থাকে, তাহলে দ্বিতীয় অংশের যে অংশটা বলা হয়েছে, এখান থেকে একটা সেন্টেন্স, আবার এখান থেকে একটা সেন্টেন্স ডিরেক্টলি লেখা হয়েছে, যেটার ভিতরে কোনো মানে কানেক্টর নেই, কোনো ক্লজ মেকার নেই। ক্লজ মেকার এটাকে কানেক্টর বলা হয়, অথবা কনজাংশন ওয়ার্ডও বলা হয়। এখন অথবা লিঙ্কিং ওয়ার্ডও বলা হয়, যেটাকে সংযোগ দেওয়া হয়, দুটো সেন্টেন্সকে সংযোগ দেওয়া হয়। যেহেতু নাই, দেখতে পাচ্ছি না, তাহলে শেষের অংশ দিয়ে আমরা কি করব, ট্যাগ কোয়েশ্চেন করব। শেষের অংশ কোনটা, হি উইল কাম, এই অংশটা দিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। এই অংশটা দিয়ে যদি ট্যাগ কোয়েশ্চেন করতে হয়, তাহলে এটা প্রথমে দেখতে হবে এটা হাতে আছে, হি উইল কাম, সে আসবে, এটা হাতে আছে। দ্বিতীয়টা যেটা দেখতে হবে সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব কি আছে, উইল আছে। তাহলে অক্সিলিয়ারি ভার্বটা যেটা আছে সেটার নেগেটিভ ফর্মটা কি, ওন্ট, আর সাবজেক্টটা কি, হি। তাহলে হিটা বসিয়ে দিলাম, ওন্ট হি, তাহলে কি আছে, শেষে প্রশ্নের চিহ্ন হয়ে গেল। এইভাবে আমাদেরকে করতে হবে, ঠিক আছে।
তারপরে আছে দেখো রুল 16 অর্থাৎ 16 নম্বর বলা হচ্ছে যদি সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যদি থাকে তাহলে ওইটার পরে সবসময় আমরা জানি কি প্রিন্সিপাল ভার্ব হিসাবে মানে অর্থাৎ আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আমি যেটা বলতে চাচ্ছি সেটা এটা না, এটা আরেকটা। যদি সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড প্রধান ভার্ব হিসাবে যদি কাজ করে অর্থাৎ মূল ভার্ব হিসাবে, তখন আমরা অক্সিলিয়ারি ভার্ব না থাকলে তবে কিভাবে আমরা সেটাকে ট্যাগ কোয়েশ্চেন করব এটা বলা হচ্ছে। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এটা যদি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কাজ না করে যদি মূল ভার্ব হিসাবে কাজ করে, এই তিনটা মানে ভার্বের ভিতরে যে কোনো একটা ভার্ব, তখন কি করব এই কথাটা বলা হচ্ছে। তো এখানে একটা কথা আছে যে ব্রিটিশ ইংলিশে হ্যাভ হ্যাজ হ্যাড আর আমেরিকান ইংলিশে ডু ডাজ ডিড। ক্লিয়ার? অর্থাৎ ব্রিটিশ ইংলিশে এটা অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে, যদি অর্থাৎ ব্রিটিশ ইংলিশে যদি মানে আমরা এটার পরে হ্যাভের পরে সেটা যদি মূল ভার্ব থাকে, তখন আমরা এটার পরে নট একটা বসিয়ে দিলে সেটা কি হয়ে যাবে? ট্যাগ হয়ে যাবে। কিন্তু আমেরিকান ইংলিশে এটা হবে না। আমেরিকান ইংলিশে যদি এটাকে যদি প্রিন্সিপাল ভার্ব ধরা হয়, কোনটাকে? আমেরিকান ইংলিশে যদি হ্যাভ হ্যাজ হ্যাড এটাকে যদি প্রিন্সিপাল ভার্ব ধরা হয়, অবশ্যই আমাদের কি করতে হবে? এই শব্দগুলো সহযোগিতা নিতে হবে, মানে অতিরিক্ত একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে এসে আমাদেরকে কি করতে হবে? ট্যাগটা করতে হবে। যেমন প্র্যাকটিক্যালে যদি দেখি, উদাহরণে যদি দেখি যে এখানে আছে ইউ হ্যাভ আ কার, তোমার একটা কি আছে? গাড়ি আছে, কার আছে। এখন এখানে এই হ্যাভ শব্দটা মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা অক্সিলিয়ারি ভার্ব নয়। ঠিক আছে? এখন তুমি এটা যখন অর্থ করবে তখন তুমি নিজে বুঝবে এটা প্রধান ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে না সহযোগী ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এটা দিয়ে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাচ্ছে। যেমন ইউ হ্যাভ আ কার, তোমার একটা কি আছে? কার আছে। তার মানে আমার একটা আই হ্যাভ আ কার, আমার একটা কার আছে, তার মানে আছে অর্থ এটা অধিকার বোঝাচ্ছে। তার মানে অধিকার অর্থে এখানে মূল শব্দটা অর্থাৎ মূল ভার্বের অর্থ কি করা হচ্ছে? প্রকাশ পাচ্ছে। যেহেতু এটা মূল ভার্বের অর্থ প্রকাশ পাচ্ছে, তাহলে আমাকে এটা মূল ভার্ব ধরে আমাকে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে। যদি আমি এটা ডোন্ট ইউ দিই তবুও হবে, যদি হ্যাভেন্ট ইউ দিই তবুও হবে। এই যে বললাম ব্রিটিশ ইংলিশে আর আমেরিকান ইংলিশে দুই রকম। যদি আমেরিকান ইংলিশে যদি ধরি, তাহলে আমেরিকান ইংলিশে অবশ্যই এটার আগে এই তিনটার যে কোনো একটা সহযোগিতা নিয়ে কি করতে হবে? বসিয়ে দিতে হবে। ঠিক আছে? আর যদি ব্রিটিশ ইংলিশ চিন্তা করি, তাহলে এটার পরে কি করতে হবে? কোনো কিছু চিন্তা না করে নট একটা বসিয়ে দিলে হয়ে যাবে। যেমন হ্যাভেন্ট ইউ, অর্থাৎ ব্রিটিশ ইংলিশে আমি সরাসরি হ্যাভ যেটা আছে সেটার পরে কি আমি একটা নট বসিয়ে আর সাবজেক্ট ইউ বসিয়ে, যাই থাকুক সাবজেক্ট, সেটা বসিয়ে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি ট্যাগ করে ফেলতে পারবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এই বিষয়টা যদিও তোমাদের কাছে হয়তো বা কনফিউশন লাগবে, আরও যদি এটা সম্পর্কে বুঝতে চাও অবশ্যই আমাকে নক করবে। এরপরে আছে দেখো 17 নম্বর রুল। 17 নম্বর রুলে কি আছে? 17 নম্বর রুলে আছে যে কোন সেন্টেন্সে নিড, ডিয়ার এগুলো দিয়ে অ্যাফার্মেটিভ হয়। হ্যাঁ, অ্যাফার্মেটিভ হয়, তবে ট্যাগ হবে ডু, ডাজ অথবা ডিড। এই তিনটার ভিতরে যে কোনো একটা ইউজ করে এটার পরে কি করতে হবে? নট বসাতে হবে। আর যদি নেগেটিভে হয়, অর্থাৎ এই নিড এবং ডিয়ার এগুলো যদি অ্যাফার্মেটিভ আকারে কাজ না করে, অর্থাৎ হাঁ বোধক আকারে কাজ করে, তখন এগুলো সহযোগিতা নিতে হবে। আর যদি নেগেটিভ আকারে কাজ করে, তখন সরাসরি এগুলো বসিয়ে আমাকে ট্যাগটা করতে হবে। এখন প্র্যাকটিক্যালি আসে, অনেকে রুলটা বুঝে নাই।
আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। যেমন আই নিড টু গো দেয়ার ইমিডিয়েটলি, আমাকে খুব তাড়াতাড়ি সেখানে কী করতে হবে, যেতে হবে অথবা সেখানে যাওয়া প্রয়োজন, আমাকে খুব তাড়াতাড়ি সেখানে যাওয়া প্রয়োজন। এই যে প্রয়োজন, এই কথাটার ভিতরে একটু আগে যেরকম মানে আমি হ্যাভ হ্যাজ হ্যাডের কথা বললাম রুল 16-তে, তদ্রূপ এই সেন্টেন্সটার ভিতরে নিডটা একটা মূল ভার্ব হিসাবেও কী করা হচ্ছে, কাজ করা হচ্ছে, মূল ভার্ব হিসাবে কাজ করা হচ্ছে, যেটা কোনো মোরাল অক্সিলারি ভার্ব হিসাবে নয়। যদি এরকম কোনো ওয়ার্ড যদি মূল ভার্ব হিসাবে কাজ করে তখন অবশ্যই আমাদেরকে অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব নিয়ে এসে আমাদেরকে কী করতে হবে, নেগেটিভ করতে হবে। তো অক্সিলারি ভার্ব আমরা তো জানি সেটা ডু অথবা ডাজ অথবা ডিড। এই বিষয়টা নিয়ে আমি দ্বিতীয়বার কথা বলতে চাচ্ছি না, যেহেতু এই বিষয় নিয়ে বারবার শুরু থেকে এ পর্যন্ত বোঝানো হয়েছে। তো ডোন্ট বসিয়ে দিব, আর সাবজেক্ট আই আছে, আই বসিয়ে দিব। যেহেতু হাতে আছে পুরাটা, এই জন্য নেগেটিভ করলাম, যদি না থাকতো তাহলে নেগেটিভ হাতে করে দিতাম, ঠিক আছে। আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপর 2 নম্বর, ইউ নিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তোমার মিটিংয়ে উপস্থিত হওয়ার কি নেই, প্রয়োজন নেই, তার মানে এটা নেগেটিভ আকারে আছে। আর ওখানে কথাটা এভাবে বলছে যে এটা যদি অ্যাফার্মেটিভ আকারে হয়, তুমি আসলে দুই দিক থেকে চিন্তা করতে পারো, এখানে কিন্তু একদিকে হাঁ প্রকাশ করছে, অর্থাৎ হাঁ আকারে প্রকাশ করছে, এটাও কথা যেমন ঠিক, তেমনিভাবে আমি যেরকম বললাম যে এখানে এই নিড শব্দটা অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে না, এটা মেন ভার্ব হিসাবে কাজ করছে, তদ্রূপ এই নিয়মটাও তুমি কি করতে পারবে, মানে মাথায় রেখে এই নিয়মটা করতে পারবে। ডোন্ট আই এটাও করতে পারবে। আর যদি তুমি মনে করো যে না এখানে নিড নট, তার মানে এখানে স্পষ্টভাবে ধরা যাচ্ছে যে নিডটা একটা অক্সিলারি ভার্ব হিসাবে প্রকাশ পেয়েছে। ক্লিয়ার? যেহেতু নিড এটা অক্সিলারি ভার্ব হিসাবে প্রকাশ পেয়েছে, তার মানে এটার পরে একটা নট মানে বসানো যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। আর নট যেহেতু বসানো হয়েছে, তার মানে পুরো সেন্টেন্সটা একটা নেগেটিভ আকারে আছে। আর নেগেটিভ যেহেতু আছে, অবশ্যই আমি এটাকে হাঁ আকারে করতে হবে। আর প্রথমে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা আমি বসিয়ে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপর দেখো, আমি আর তোমাদের জন্য দেখো স্পেশাল এবং রেয়ার কেসেস অফ টেক কোয়েশ্চেন কিছু, এগুলো আমি আলোচনা করে ফেলছি আগে, এগুলো আর দ্বিতীয়বার আলোচনা করব না। আমরা এই পর্যন্ত যা যা আলোচনা করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। যতটুকু আলোচনা করেছি ততটুকুর ভিতরে তোমাদের পরীক্ষায় কি থাকবে, টেক কোয়েশ্চেন থাকবে। আশা করি এর বাইরে থাকবে না। যতগুলো আলোচনা করেছি রুল বা যে নিয়ম নিয়ে আমরা কথা বলেছি, এই নিয়মের ভিতরেই তোমাদের কি পরীক্ষায় টেক কোয়েশ্চেন থাকবে। সেটা মানে সাময়িক পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক এবং সেন্টার পরীক্ষা হোক, মানে অর্থাৎ এসএসসি এইচএসসি যেটাই হোক, যে কোনো পরীক্ষা হোক, এই নিয়মগুলোর ভিতরে তোমাদের কি থাকবে, টেক কোয়েশ্চেন থাকবে। আশা করি এর বাইরে থাকবে না। এর বাইরে যদি কোনোটা থাকে সেটা অ্যাডভান্স লেভেলের, আর তোমাদের অ্যাডভান্স লেভেলের কোনো ক্রমে কি আসবে না, টেক কোয়েশ্চেন আসবে না। যেগুলো বলেছি এগুলোর ভিতরে কি টেক কোয়েশ্চেন আসবে, এগুলো ভালো করে দেখো, চর্চা করো, ইনশাল্লাহ পরীক্ষায় কমন পড়ে যাবে। তো আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, তোমরা বারবার প্র্যাকটিস করবে। আর ক্লাসটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। তোমরা কোন বিষয়ে ক্লাস চাও সেটা অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের কাছে আমার যে চাওয়াটা সেটা হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, যাতে করে পরবর্তীতে তোমাদের জন্য এরকম তোমাদের সাবজেক্ট ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে পারি, ক্লাস নিয়ে আসতে পারি। আর তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, ক্লাসমেট যারা আছে, তাদেরকে শেয়ার করে দাও এই ভিডিওর লিঙ্কটা। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ডু দ্য সাবস্ক্রাইব প্লিজ।